আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের মিজান ভাইয়া। আজকে পাবনা সরকারি অ্যাডট কলেজের যে অর্ধবার্ষিক পরীক্ষার যে রসায়ন পরীক্ষাটা হয়ে গেল আজকে, এর কোশ্চেন সলভ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এই রসায়নের যে এমসিকিউ পার্টটা আছে, এই এমসিকিউর 25টা কোশ্চেন ব্যাখ্যাসহ সলভ করে দিব। তো চলো দেরি না করে শুরু করা যাক। কোথায় ভুল আছে কোশ্চেনে, কোথায় কি ত্রুটি আছে, বা কোথায় কীরকম ব্যাখ্যা হবে, আমরা প্রত্যেকটা জিনিস আমরা আজকে মূল বইয়ের কোন বয়েস থেকে আসছে, কোন লাইন থেকে আসছে, আমরা সম্পূর্ণ ডিটেলস বলে দিব। কোনটা কোনটা অ্যাডমিশনের প্রশ্ন দিয়েছিল আজকে সব দেখবো আজকে আমরা। চলো আমি তোমাদের রেফারেন্স সহ দিব আজকে। ফার্স্টে চলে আসি আমরা 1 নম্বর কোশ্চেনে। কি বলছে? ফসফরাস শব্দের অর্থ কী? তোমাদের এই কোশ্চেনটা আমি কিন্তু ওই যে রেখে দিয়েছি, আমার পাশে আছে। তো এখানে আমি তোমাদের কোশ্চেনটা আমার একজন পাঠাইছিল, তো কোশ্চেনটা আমি নিয়ে ডাউনলোড দিয়ে তোমাদের স্লাইড বানাই দিয়েছি তোমাদের একটা ভাইয়া। তো সেই অনুযায়ী আজকে তোমাদের ক্লাসটা আমি নিব। তো এখানে একটা জিনিস ফলো করো, ফসফরাস এটি কিন্তু গ্রিক শব্দ থেকে আসছে। এই ফসফরাসের দুইটা খণ্ড, একটা কি ফস, একটা কি ফোরাস। এই ফস শব্দের অর্থ মনে রাখবা আলো। কি? আলো। ফস মানে কি? আলো। আর ফোরাস শব্দের অর্থ যে কোনো কিছুর মধ্যে থাকা। এক কথা ফসফরাস বলতে বোঝাচ্ছে হলো যার মধ্যে আলো থাকে। তো এখানে দেখো তো বলছে যে ফসফরাস শব্দের অর্থটা কি? ভূতের আলো। এর মজাদার বিষয় না? এটা তো অবশ্যই অ্যান্সার কি হবে না। জ্বলন্ত। জ্বলন্ত মানে কি? যে জিনিসটা জ্বলছে, আগুন ধরে যাওয়ার মতো অবস্থা, জ্বলতেছে, তার মানে জ্বলন্ত উত্তর কি হবে না। তাপ উৎপাদনকারী, এটাও কি হবে না। কারণ ফসফরাস শব্দের অর্থই যার মধ্যে আলো আছে। তার মানে কি? যে শত আলো কি বিকিরণ করতে পারে, নিজে নিজেই আলো কি করতে পারে, বলতো বিকিরণ করতে পারে, বের করে দিতে পারে। এটাকেই বলা হয় কি বলতো? তোমার কি ফসফরাসের অর্থ কি হবে? স্ব-আলো বিকিরণকারী। অন্ধকারে এরা কিন্তু কিছুটা আলো কি করতে পারে বলতো? বিকিরণ করতে পারে। এজন্য অ্যান্সার হবে কোনটা বলতো? স্ব-আলো বিকিরণকারী। তো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। এখানে অ্যান্সার আমি দিয়ে রেখেছি। এবার চলে আসো 2 নম্বর কোশ্চেনটা। সেটা কি করছে? কি বলছে? অ্যামোনিয়াম ক্লোরাইড অণুতে নাইট্রোজেনের যোজনী কত? এই কোশ্চেনটা একজন এক একটা তোমরা দিয়েছো। কেউ টোটাল যৌগ ধরে তোমার 0 লেখে ওর অক্সিডেশন নাম্বার বের করছে। একজন একভাবে হয়তো অ্যান্সার করেছো তোমরা, কিন্তু একটা জিনিস ফলো করে দেখো। আমাকে বলেছে যোজনী কত। তোমরা নর্মালি কিন্তু জানো যে একটা মৌল কতগুলো মৌলের সাথে যুক্ত আছে বা যুক্ত থাকার ক্ষমতা, এটাই হলো কি বলতো? যোজনী। তো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl, এখানে অ্যামোনিয়ামের মধ্যে আমাকে বলছে শুধু নাইট্রোজেনের কথা। তাহলে নাইট্রোজেনটাকে আমি নিয়ে নেই। তাহলে নাইট্রোজেন NH4+। তো নাইট্রোজেনে একে ভাঙলে আমি কী পাবো? একে ভাঙলে দেখো আমি পাবো অ্যামোনিয়া যোগ একটা H+। অ্যামোনিয়ার এক জোড়া মুক্ত জোড় আছে। এখানে আমি যদি আবার এই নাইট্রোজেনকে ভাঙি, তাহলে কি পাচ্ছি? 3টে হাইড্রোজেন সাথে মুক্ত জোড়া ইলেকট্রন। এবং এই যে H+ প্রোটনটা, এই প্রোটনটা উপরের দিকে আছে। এই প্রোটনটার দিকে এই নাইট্রোজেন ইলেকট্রনটা ঠেলে দিয়ে সে কিন্তু সন্নিবেশ বন্ধনে কি করছে? সন্নিবেশ সমযোজী বন্ধনে কি অংশগ্রহণ করছে। সুতরাং একটা নাইট্রোজেন দেখো 4টা মৌল, একটা হাইড্রোজেন, 2টা হাইড্রোজেন, 3টে হাইড্রোজেন, একটা কি H+, 4টা মৌলের সাথে কি হয়েছে? যুক্ত হয়েছে। তার মানে এটার অ্যান্সার হবে নাইট্রোজেনের যোজনী হবে কত বলতো? 4। অ্যান্সার সি। তোমাদের অনেকের ব্রেনে আসছে যে ভাইয়া এখানে তো ক্লোরিনও তো আছে, তাহলে ক্লোরিনের সাথে তো নাইট্রোজেন যুক্ত। নো, এটা তোমার ভুল ধারণা। কারণ কি? দেখো এখানে Cl-, এটা মূলত তড়িৎযোজী বন্ধন, অর্থাৎ আয়নিক বন্ধন। এখানে অ্যামোনিয়ামের প্লাস চার্জ আর ক্লোরিনের মাইনাস চার্জ পরস্পর তোমার আকর্ষণের মাধ্যমে এখানে আয়নিক বন্ধন তৈরি হয়েছে। এটা মূলত এই ক্লোরিনটা মূলত নাইট্রোজেনের সাথে যুক্ত না, এটা মূলত তড়িৎযোজী বন্ধন অর্থাৎ আয়নিক বন্ধনের কারণে এ পরস্পর যুক্ত হয়েছে। সুতরাং এখানে সঠিক অ্যান্সার হবে কি বলতো? নাইট্রোজেনের এখানে যোজনী ইউজ হয়েছে কত বলতো? 4। চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আশা করি বুঝতে পারছো তোমরা। এজ অ্যান্সার কত? 4। কোশ্চেন নাম্বার 3। এই কোশ্চেনটায় একটু ঝামেলা আছে, একটু সবাই খুবই কেয়ারফুল দিয়ে এই কোশ্চেনটাই করবা। আমরা ভালো মতো ব্যাখ্যা দিব। এটা মূল বইয়ের কোথায় আছে, কীভাবে অ্যান্সার করতে হবে আমি সব বলে দিচ্ছি, খুবই কেয়ারফুল। ডাইক্লোরোহেপ্ট অক্সাইড এই যৌগটা পানির সাথে বিক্রিয়া করে এ উৎপন্ন করে। এটা তোমার হাজারিনাক স্যারের বইয়ে একদম স্পষ্ট লেখা আছে। এই জায়গাতে এইটা যদি এর সাথে বিক্রিয়া করে তাহলে উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে এই এর জায়গায় HClO4। এক কথা অ্যান্সার হবে কোনটা বলো তো? এ। তো এখন প্রশ্ন হলো যে এটা মূল বইয়ের কোথায় আছে? আমি এখানে লিখে রাখছি। এটা আছে তোমার মূল বইয়ের
এটা মূল বইয়ের আছে হলো 313 নম্বর পৃষ্ঠায়, হাজারিন আকসারের 313 নম্বর পৃষ্ঠায় আছে। তাহলে অ্যান্সার কী হবে বলো তো? এখানে অ্যান্সার হবে হচ্ছে এই পারক্লোরিক কি অ্যাসিড, কি ক্লোরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড। তাহলে মনে রাখবো যে ডাইক্লোরো হেপ অক্সাইড পানির সাথে যখন বিক্রিয়া করবে উৎপন্ন করবে কি বলো তো? পারক্লোরিক অ্যাসিড। অ্যান্সার কী হবে? এ, একদম ডিরেক্ট লাইন তুলে দেওয়া। এমনকি মনে রাখবা এটি কিন্তু একটি অম্লধর্মী যৌগ। কি ধর্মী যৌগ? অম্লধর্মী যৌগ। মনে রাখবা আজকের পর থেকে এটা। কারণ দেখো ক্লোরিন কিন্তু কি অধাতু, অধাতুর অক্সাইডগুলো সাধারণত কি হয়? অম্লধর্মী হয়। সুতরাং এই যৌগটা কিন্তু কি অম্লধর্মী। এই কোশ্চেনটা নিয়ে কোনো ঝামেলা নাই, এই কোশ্চেনটা খুব সুন্দর একটা কোশ্চেন দিয়েছে। এবার পরের কোশ্চেনটা আমরা চলে যাই, বুঝতে পারবা। দেখো এটা কিন্তু আমি লিখে দিচ্ছি 313 নম্বর পৃষ্ঠা, আমি এখানেও উল্লেখ করে নিয়ে আসছি কত নম্বর পেজে দিয়ে দিয়েছি, এটা বলতে সুবিধা হয়। চলো আমরা পরের কোশ্চেনটা দেখি। এই সেম উদ্দীপক দিয়ে, এই যে 4 নাম্বারটা সেম উদ্দীপক দিছে, বলছে উদ্দীপকের অম্লধর্মী অক্সাইড অণুতে 3টা অপশান দিয়ে বলছে কোনটি সঠিক। এক্ষেত্রে আমরা কি করব? একটা মজার জিনিস ফলো করো, সেটা হলো যে এই যে অম্লধর্মী অক্সাইড কোনটা? Cl2O7 বলছে এখানে 20 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন মানে হলো মুক্ত জোড় ইলেকট্রন বা লোন পেয়ার ইলেকট্রন, sp3d সংকরণ বা হাইব্রিডেশন বিদ্যমান, 6টি পাই বন্ধন দ্বারা গঠিত। এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার আমি পাইনি, এই কোশ্চেনটার সঠিক কোনো অ্যান্সার আমি পাইনি। তাহলে সঠিক অ্যান্সারটা কী হবে? চলো আমরা একটু ব্যাখ্যা করে শিখি। তুমি যদি এই যৌগটার গঠনটা ভাঙো, এই যৌগটার গঠনটা যদি ভাঙো, দেখো এখানে অক্সিজেন কয়টা? 7টা। ক্লোরিন কয়টা? 2টা। তাহলে একটা অক্সিজেন মাঝখানে দিলাম, একটা ক্লোরিন এই পাশে দিলাম, একটা ক্লোরিন এই পাশে দিলাম। দেওয়ার পরে আমার দেখো 2টা ক্লোরিনে দিয়ে ফেলছি, অক্সিজেন একটা দিয়েছি। অক্সিজেন আছে কয়টা? আরও কিন্তু দেখো 6টা অক্সিজেন আর পরে আছে। তার মানে কি O3, এ পাশেও কি O3। এইটা মূলত এই যৌগটার একটা তোমার হচ্ছে গঠন। এই গঠনটা যদি আমরা আরও বিস্তারিত লিখি তাহলে কেমন দাঁড়ায়? দেখো একটু মনোযোগ দিও সবাই। লিখলাম অক্সিজেন, দ্বিবন্ধ দিলাম ক্লোরিন, সিঙ্গেল বন্ধ দিলাম ক্লোরিন, এ পাশেও দিলাম একটা কি ক্লোরিন। এবার অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে 3টা। তোমরা সবাই জানো যে ক্লোরিনের 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া মুক্তজোড় ইলেকট্রন থাকে। এবার কি ঘটনা ঘটবে? এবার দেখো একটা জিনিস, মজার জিনিস ফলো করো। এই ক্লোরিন এই মুক্তজোড় ইলেকট্রনগুলোকে ব্যবহার করে সে কিন্তু তার সর্বোচ্চ যোজনী ব্যবহার করে সে কিন্তু অক্সিজেনের সাথে যুক্ত হয়ে যাবে। অর্থাৎ দ্বিবন্ধন দিয়ে অক্সিজেন, দ্বিবন্ধনে অক্সিজেন, দ্বিবন্ধনে অক্সিজেন। এ পাশেও সেম একইভাবে এই ক্লোরিনটাও সেম কাজ করবে, দ্বিবন্ধনে অক্সিজেন, দ্বিবন্ধনে অক্সিজেন, দ্বিবন্ধনে কি অক্সিজেন। অর্থাৎ ডাইক্লোরো হেপ্রক্সাইডের গঠনটা মূলত এরকম। এখন প্রশ্ন হলো, আমাকে বলছে মুক্তজোড় বা নিঃসঙ্গ ইলেকট্রন যুগল। দেখো একদম বেসিক একটা কোশ্চেন, কিন্তু এখন তুমি এদিকে কীভাবে বের করবা? ক্লোরিনের যে 3 জোড়া হ্যালোজেনগুলো তোমরা সবাই জানো যে 3 জোড়া মুক্তজোড় থাকে। কয় জোড়া? 3 জোড়া। 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া। কিন্তু প্রশ্ন হলো এই ক্লোরিন 2টার কি 3 জোড়া মুক্তজোড় আছে? না, নাই। কেন নাই? কারণ তার সবগুলো মুক্তজোড় সে ব্যবহার করে সে কিন্তু অলরেডি দেখো অক্সিজেনের সাথে যুক্ত হয়েছে। দেখো ক্লোরিন আর অক্সিজেন দ্বিবন্ধনে যুক্ত হয়েছে। তার মানে এই ক্লোরিনের কোনো মুক্তজোড় নাই, এই ক্লোরিনের মুক্তজোড় নাই। তোমরা সবাই কিন্তু জানো যে অক্সিজেনের মুক্তজোড় কয় জোড়া? 2 জোড়া। কেমনে বের করে তোমরা এটাও তোমরা খুব ভালো মতো জানো যে 1s2, 2s2, 2px, 2py, 2p কি z 2, তাহলে 6টা গেল, 7টা 8টা। তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে দেখো 1 জোড়া, 2 জোড়া, 2 জোড়া মুক্তজোড় থাকে। তার মানে অক্সিজেনের মুক্তজোড় হলো 2 জোড়া। দেখো তো এই অক্সিজেনের 2টা বিজোড় ইলেকট্রন, তাহলে এখানে একটা দিছে, এখানে একটা দিছে, আর বাদ বাকি এই যে মুক্তজোড় ইলেকট্রন 2টা অমনি পড়ে আছে। এই ক্লোরিনের আমরা জানি হ্যালোজেন মৌলগুলোর শেষে মোট ইলেকট্রন থাকে 7টা। তুমি একটু বের করে দেখো 7টা, 7টার মধ্যে একটা দিয়ে সেখানে বন্ধন তৈরি করছে, আর বাদ বাকি যে 2টা 2টা করে ছিল না, এই যে 1টা 2টা 1টা 2টা 1টা 2টা এভাবে দিয়ে কিন্তু সে বন্ধন তৈরি করে ফেলছে। এগুলো কিন্তু মুক্তজোড় ইলেকট্রন নয়। মুক্তজোড় কোনটা? অক্সিজেনের এইটা মুক্তজোড়, অক্সিজেনের এইটা মুক্তজোড়। এবার সেম একইভাবে দেখো এই অক্সিজেনগুলো কিন্তু তার 2টা বিজোড় ইলেকট্রন দিয়ে সে কিন্তু 1টা 2টা 1টা 2টা 1টা 2টা সে কিন্তু বন্ধনে অংশগ্রহণ করছে। সুতরাং তার মুক্তজোড় কিন্তু পড়েই আছে। এক কথা 1 জোড়া 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া, 1 জোড়া 2 জোড়া। এভাবে এখানেও 1 2 1 2 1 2। এবার তুমি হিসাব করো একটু যে মুক্তজোড় কতগুলো আছে। আমি গোল করে দিচ্ছি। মুক্তজোড় 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9 10 11 12 13 14টা। তার মানে এদের মুক্তজোড়ের সংখ্যা হচ্ছে 14।
কত ভাইয়া 14। বাট অ্যান্সার কি দেওয়া 20 জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন যুগল আছে, তার মানে এই নাম্বারটা হবে না। আশা করি তোমরা গঠন থেকে খুব ভালো মতো বুঝতে পারছো। এবার যদি আমরা আসি এর সংকরায়নে, কোশ্চেনটার মধ্যে একটু ত্রুটি তুমি খুঁজে পাবা। এখানে কিন্তু বলে নাই যে এই যৌগটার এই অম্লধর্মী অক্সাইডের ক্লোরিন নাকি অক্সিজেন কোনটা সংকরায়ন চাইছে, আমাকে কিন্তু বলা হয় নাই। তাহলে আমি দুইটারই বের করে দেখব, ক্লোরিনের কি আর অক্সিজেনের কি। এখানে আমরা একটু শর্টকাট টাইপ নিয়ে অ্যাপ্লাই করব, কারণ এমসিকিউ। একটা মতো জিনিস ফলো করো যে আমরা আগে ফার্স্টে এই মাঝখানে যে অক্সিজেনটা আছে এইটার দিকে তাকাই, এর সংকরণটার অবস্থা কি দেখো তো। আমরা জানি এর শর্টকাট টেকনিক তোমাকে শেখাই দিই, আজকে আমি মুছে দিলাম এটা। হ্যাঁ, আশা করি সবাই জানো এগুলো। মনে রাখবা যে সংকরায়ন বের করার টেকনিক হচ্ছে সিগমা বন্ধন। কি সিগমা বন্ধন যোগ মুক্তজোড় ইলেকট্রন। মুক্তজোড় ইলেকট্রন এই অক্সিজেনে দেখো তো সিগমা কয়টা, একটা বন্ধন মানে কি সিগমা, একটা সিগমা দুইটা সিগমা, তার মানে 2 যোগ মুক্তজোড় একটা দুইটা 2 ইকুয়াল টু কত 4, 4 মানে কত sp3। তার মানে এই অক্সিজেনটার সংকরায়ন এখানে কি sp3। অপশানে কি আছে sp3 নাই, সুতরাং অক্সিজেনের বেলায় সত্য হলো না। চলো তো দেখি তাহলে আমরা ক্লোরিনের বেলায় হয় কিনা। এই ক্লোরিনের দিকে তাকাও এবার। ডাবল বন্ধন মানে কি একটা সিগমা একটা কি পাই, একটা সিগমা একটা কি পাই, একটা সিগমা একটা কি পাই। তাহলে সিগমা আছে কয়টা, আমার তো সিগমা বন্ধন লাগবে, একটা সিগমা আছে দুইটা সিগমা আছে তিনটা সিগমা আছে। আর এই যে ক্লোরিন আর অক্সিজেন মিলে আরেকটা সিগমা, তাহলে মোট সিগমা কয়টা 4টা। তাহলে সিগমা যদি 4টা হয় তাহলে এটা সংকরায়ন কি sp3। তাহলে এখানে ক্লোরিনও sp3, এখানে অক্সিজেনও কি sp3। সুতরাং তুমি এখানে আমার সংকরায়ন স্যার দিয়ে দিছে sp3d, সুতরাং উত্তর এটাও কি সঠিক না। বুঝলা কিছু? এবার মজার বিষয় ফলো করো, কি বলছে 6টি পাই বন্ধন নিয়ে গঠিত। এবার দেখো তো পাই বন্ধন, আমরা জানি কোথাও যদি ডাবল বন্ধন বা ট্রিপল বন্ড থাকে তাহলে একটা সিগমা হয় বাকিগুলা কি পাই, একটা সিগমা হয় বাকিগুলা কি পাই। দেখো তো এই জায়গাতে একটা পাই দুইটা পাই তিনটা পাই, তাহলে এখানেও কই একটা পাই দুইটা পাই তিনটা পাই, তাহলে এটা একটা সিগমা একটা সিগমা একটা সিগমা। তাহলে 1 2 3 4 5 6, তাহলে মোট 6টা কি আছে বলো তো পাই বন্ধন আছে। তার মানে মনে রাখবা শুধুমাত্র এই 3 নাম্বার পয়েন্টটাই সঠিক। অথচ আমাদের কোর্সের ABCDতে আমরা এই যে 3 নাম্বার, শুধুমাত্র 3 নাম্বার কোনো উত্তর আমরা খুঁজে পাচ্ছি না। সুতরাং এই কোশ্চেনের মধ্যে একটু কি আছে বলো তো ত্রুটি আছে। এই কোশ্চেনটা একটু কঠিন করতে গিয়ে এই অপশানগুলো মিস করে ফেলছে। এই কোশ্চেনটা কিন্তু দেখো তুমি এই মাত্র 1 মার্কের জন্য তোমার এত কিছু করা, 1 মার্কের জন্য এত কিছু করা কিন্তু আসলে সামঞ্জস্যপূর্ণ নয়। আমার মনে হয় বিগত 7 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে একটা জিনিস বলতে পারি যে 1 মার্কের জন্য আসলে এরকম কোশ্চেন করাটা উচিত না। এটা যদি কুয়েট বা তোমার রুয়েটের কোনো এমসিকিউ হয়তো 5 মার্ক বা 6 মার্কের, সেক্ষেত্রে এটা সামঞ্জস্যপূর্ণ হতো। 1 মার্কের কোশ্চেন এত বড় কোশ্চেন দেওয়াটা আসলে একটু কেমন না। আর তারপরে এই যৌগটার গঠনও অনেকে কিন্তু আসলে ঠিকমতো জানে না, কারণ অজৈব যৌগগুলোর গঠন কিন্তু ফিক্সড গঠন, এগুলোর গঠন না জানলে কিন্তু আঁকাতে পারবা না। জৈব যৌগগুলো আঁকানো যায়, মিথেন বলো ইথেন বলো আঁকানো যায়, বাট এগুলোর গঠন যদি না জানো সহজে কিন্তু আঁকানো পসিবল না। সুতরাং বেসিকগুলো ক্লিয়ার করে একটু পড়াশোনা করবো তোমরা, হ্যাঁ আশা করি। এই কোশ্চেনটা একটু সুন্দর একটা কোশ্চেন ছিল, হ্যাঁ কিন্তু একটু মানে হার্ড লেভেলের। হ্যাঁ ওকে, তাহলে অ্যান্সার কোনটা হবে বলো তো? এর সঠিক উত্তর দেওয়া নেই, সুতরাং তোমরা পূরণ না করাটাই কি বেটার। ওকে, কি বলছে পারমাণবিক ব্যাসার্ধের প্রেক্ষিতে কোনটি সঠিক? পারমাণবিক ব্যাসার্ধ তার মানে কি? ব্যাসার্ধ মানে কি জানি, বৃত্তের সেন্টার পয়েন্ট থেকে কি পরিধির দূরত্ব। এখন যেটার আকার বড় তার ব্যাসার্ধও বড়, ধরো এটার আকার এইটুকু, তাহলে তার ব্যাসার্ধ কি ছোট, এর আকার বড় তাই এর ব্যাসার্ধ কি বড়। তার মানে আমার বলছে পারমাণবিক ব্যাসার্ধের প্রেক্ষিতে কোনটি সঠিক, তাহলে যেটার আকার বড় সেটা ব্যাসার্ধ বেশি। দেখো তো ভাইয়া সালফারের তুলনায় ফ্লোরিন বড় দিছে, তার মানে কি এটা উত্তর কি সঠিক না। অবশ্যই ফ্লোরিনের কি আকারটাই কি বলতো ছোট, সালফার বড়। ফসফরাস যেহেতু অক্সিজেন কি দেওয়া বড় দেওয়া, এটাও কি না সঠিক না, কারণ অক্সিজেনের আকার কি ছোট, ফসফরাসের আকারটা কি বড়। সি নাম্বারটা কি বলছে সিলিকন আর অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়ামের চাইতে কি বলতো সিলিকনের আকার এখানে কি দেওয়া বড় দেওয়া। কোশ্চেনটা আমি দেখি একটু, হ্যাঁ তাহলে এখানেও কি আছে বলতো, এটা ত্রুটি আছে। আমাদের কোশ্চেনগুলো এখানে ইয়ে করে প্রিন্ট করে আনছিলাম, এখানেও কি আছে ত্রুটি আছে। দেখো এখানে কিন্তু অ্যালুমিনিয়ামটাই কি হচ্ছে সাইজ ওর চাইতে কি হচ্ছে বলতো বড় হচ্ছে, আর সিলিকনটা কি ছোট। কারণ কি অ্যালুমিনিয়ামের চাইতে সিলিকন কিন্তু পরে অবস্থান করে,
আর যতই আমরা বাম থেকে ডান দিকে যাই আকার কী হয়, ছোট হয়। এটাও কি না, সঠিক না। লাস্টেরটা ক্লোরিন এবং সালফার। সালফারটা যদি এই পাশে থাকতো তাহলে সঠিক হইতো, ক্লোরিনটা কোন পাশে, ডানে থাকলে ছোটো হইতো। কারণ কি, দেখো সালফারের আকারটা কিন্তু ক্লোরিনের চাইতে কি বড়, কারণ ক্লোরিন কিন্তু 17 নম্বর গ্রুপের তোমার হচ্ছে কি মৌল। সুতরাং এই আকারটা কি বলো কত, আরও ছোটো এর তুলনায়। তার মানে 4টার একটাও কি সঠিক উত্তর না। তবে তুমি যদি মনে করো কোনো একটা সঠিক উত্তর দিবা, যেমন মনে করো যদি বি নাম্বার তুমি সঠিক উত্তর দিতে চাও, তাহলে তুমি এখানে অক্সিজেনটা এই পাশে, ফসফরাসটা এই পাশে দিলে পরে কি বলতো এটা সঠিক উত্তর ধরা যায়। তুমি যে কোনো একটা এক্সেস করে নিলে পরেই ওটা কী হবে, সঠিক উত্তর হবে। সুতরাং এটারও কিন্তু সঠিক উত্তর আমাদের কোশ্চেনে দেওয়া নাই, একটু মাথার মধ্যে রাখবা। ওকে, এদের আমি লিখে দিয়েছি, এটারও সঠিক উত্তর কী বলতো নেই। তুই পর্দার সামনে বের করলে খুব সুন্দর মতো জিনিসগুলো বুঝতে পারবা। পরবর্তী কোশ্চেন চলে আসি আমরা 6 নম্বরটায়। নিচের কোন উক্তিটি সঠিক নয়? চলো এটি পড়ি। বিভিন্ন ধাতুর নাইট্রেট লবণ পানিতে দ্রবণীয়। ভাই মনে রাখবা, ধাতব নাইট্রেট লবণগুলো হ্যাঁ যেগুলো আছে এগুলো সাধারণত পানিতে দ্রবণীয়ই হয়। আমাকে বলছে সঠিক নয় কোনটা, তাহলে এই নাম্বার সঠিক। চলো বি নাম্বারটা দেখি কি বলছে। সোডিয়াম আয়ন এবং অ্যামোনিয়াম আয়নের সকল লবণ পানিতে দ্রবণীয়। হ্যাঁ, কথাটা সঠিক। এটা তুমি দেখবা মূল বইয়ের আয়ন শনাক্তকরণের আগে একটা সুন্দর শখ আছে এবং ওখানে বেসিক দিয়ে ব্যাখ্যা করা আছে। আমি এমসিকিউর জন্য এখন আর বিস্তারিত বলতেছি না, সংক্ষেপে বলে চলে যাচ্ছি। সকল ক্লোরাইড এবং ব্রোমাইড লবণ পানিতে কি দ্রবণীয়? ভাইয়া সকল ক্লোরাইড বা সকল ব্রোমাইড লবণ পানিতে দ্রবণীয় না, কথাটা একটু ত্রুটিপূর্ণ। এই কথাটাই কিন্তু উত্তর, সঠিক উত্তর এটাই হবে কিন্তু। কেন? কারণ দেখো সিলভার ক্লোরাইড, মার্কারির এই ক্লোরাইডগুলা এগুলা কিন্তু সহজে পানিতে কি দ্রবণীয় হয় না। সুতরাং তুমি সকল ক্লোরাইড এবং ব্রোমাইড লবণ পানিতে দ্রবণীয় এই কথাটা তুমি বলতে পারো না। সুতরাং এটাই কি বলতো সঠিক উত্তর। এগুলা কি মানে এই কথাটা কি আছে বলতো, ভুল আছে। আমার চাইছে যে ভুল কোনটা, তার মানে উত্তর কোনটা হবে, সি নাম্বারটা। উত্তর হবে কোনটা বলতো, সি নাম্বারটা। ডি নাম্বার, ক্ষার ধাতু ও অ্যামোনিয়ামের কার্বনেট লবণ পানিতে দ্রবণীয়। হ্যাঁ, এটাও সত্য। তার মানে এই কথাটা সত্য না, আমাকে বলছে কোনটা সঠিক না, তার মানে উত্তর কোনটা, সি। চলো আমরা একটু পরবর্তীতে চলে যাই, উত্তর সি। এবার চলে আসি আমরা তার জালি। তার জালির উপর ব্যবহৃত অ্যাসবেস্টসের সংকেত কোনটা? একটা তোমাকে জিনিস দেখাই, দেখো যে তার জালি কোনটা। এই দেখো তার জালি, আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ, এটা হলো কি তার জালি। এই তার জালি দেখো মাঝখানে কিছু কেমিক্যাল লাগানো, কিছু রাসায়নিক পদার্থ লাগানো, দেখতে পাচ্ছ কি? দেখো তো, ভালো দেখা যায় তো। তাহলে এই যে কেমিক্যাল বা রাসায়নিক পদার্থ লাগানো আছে, এই কেমিক্যাল বা রাসায়নিক পদার্থের নামই হচ্ছে কি বলতো, অ্যাসবেস্টস। এইটা দিলে পরে নিচে যখন তুমি তোমার হচ্ছে ল্যাম্প রাখবা, তাপটা ছড়ায় যায়, ফলে কেমিক্যাল যে কেমিক্যাল তুমি তা হিট দিচ্ছ, সমতাপ চারিদিকে চলে যায়, ফলে সহজে কি ওটা উত্তপ্ত হয়। এই সেই অ্যাসবেস্টস, এটা তোমাকে পরীক্ষা দিয়েছে, এটা হাজারিনাক স্যারের বইয়ে কিন্তু স্পষ্ট লেখা আছে। আমি অফলাইনে যখন পোলাপানদের পড়াইছিলাম এরকম সুন্দর মতো বলে দিয়েছিলাম, খুবই ইম্পর্টেন্ট জিনিসটা। এই অ্যাসবেস্টের সংকেত কোনটা? এখানে সংকেত সঠিক হচ্ছে Mg3 কোনটা আছে, 3টাতে Mg3 দেওয়া আছে না। ক্যালসিয়াম থাকে না ভাই, ক্যালসিয়াম থাকে না। এই যে অ্যান্সার ডি নাম্বারটা হবে, এই যে এইটা, এই দেখো অ্যান্সার হচ্ছে কোনটা বলো তো, ডি নাম্বারটা। Mg3 সিলিকন 2 O5 আর কি OH4, অ্যান্সার হবে কোনটা বলো তো, ডি নাম্বারটা। একটু কাইন্ডলি এই সংকেতগুলো একটু মুখস্থ রাখবা। যেমন তোকে যদি বলা হয় সালফিউরিক অ্যাসিডের সংকেত কোনটা, তুমি এই স্ট্রেস করে বলে দাও। তাই এরকম কিছু কিছু জিনিস তোমাকে কি মনে রাখতে হবে ভাইয়া। অ্যান্সার ডি নাম্বারটা, এই যে অ্যান্সার ডি। হাজারিনাক স্যারের কত নম্বর বইয়ের পেজে আছে বলো তো? 31 নাম্বার। কত নাম্বার? 31 নাম্বার পেজে আছে। একটু কষ্ট করে তোমরা বই খুলে দেখে নিও। এবার চলে আসো, শিক্ষা পরীক্ষায় কোন আয়নটি কাঁচা আপেলের মতো সবুজ বর্ণ প্রদর্শন করে? এটা কিন্তু হাজারিনাক স্যারের বইয়ে নাই, এটা কিন্তু গুহ স্যারের বইয়ের তথ্য। বুঝছো ব্যাপারটা? আমি অফলাইনে যখন পড়াইছিলাম তখন এটা সুন্দর মতো পোলাপানের শিখাই দিয়েছিলাম যে আয়ন শুধুমাত্র এখানে একটা না, আমরা এখানে প্রত্যেকটা আয়নেরই আমরা তোমার হচ্ছে কালার মুখস্থ রাখবো। আমরা প্রায় মিনিমাম 15 থেকে 20টা কালার আমরা লিখে দিয়েছিলাম কিছু শর্টকাট টেকনিক দিয়ে। আমরা আজকে শুধুমাত্র এই যেটার আছে আমি সেটার শর্টকাট টেকনিক শিখে দিচ্ছি। কাঁচা আপেল, ভাইয়া দেখো তো, বেরিয়াম দিলাম, এতে কি হয়? আপেল, কাঁচা আপেল। এই আপেল গাছে যখন থাকে তখন কেমন সবুজ বর্ণের মনে হয় না? তাহলে কি কাঁচা আপেল, তাহলে কাঁচা আপেলের মতো কালার কার মনে হবে বলো তো? এতে কি অ্যাপেল মনে রাখবো, তাহলে বেরিয়াম। তাহলে বেরিয়াম যে 2+টা আছে, যে বেরিয়াম 2+, এটার কালার কেমন হবে শিক্ষা পরীক্ষায়? কাঁচা আপেলের মতো। তুমি আগুনের শিখায় ধরলে পরে তোমার যে কালারটা দেখাবে সেটা হলো কার মতো বলো তো? কাঁচা আপেলের মতো। এখানে স্ট্রনশিয়াম, তোমার রেডিয়াম, এই প্রত্যেকটার কালারই তুমি কাইন্ডলি পড়ে নিও। এরা কিন্তু গুহ স্যারের বইতে আছে, একটু ভালো করে বইগুলো পড়বা। শোনো ভাইয়া, মূল বই পড়া দেখো, এই যে বেরিয়াম, এই যে গুহ স্যারের বইয়ের 309 নম্বর পৃষ্ঠা আছে। মনে রাখবে একটা কথা, মূল বই পড়ার কোনো বিকল্প নেই। যারা মূল বই পড়ে তারাই কিন্তু টপ করে, এটাই স্বাভাবিক। তুমি নোট শিট যতই করো না কেন ভাই, তোমার বেসিক কিন্তু ক্লিয়ার হবে না।
হ্যাঁ, তুমি সর্বোচ্চ কী করতে পারবা, তুমি বোর্ড পরীক্ষার সৃজনশীল উত্তর করতে পারবা। এটা কিন্তু রসায়নের কিন্তু মূল বিষয় না। রসায়ন কিন্তু তোমাকে ফিল করতে হবে, রসায়নের প্রত্যেকটা জিনিস তোমাকে ব্যাখ্যা সহ পড়তে হবে, মূল বইয়ের প্রতিটা জিনিস তোমাকে ব্যাখ্যা সহ পড়তে হবে, কোথাও তোমার চান্স মিস হবে না। চান্স পেতে হলে মূল বই পড়তে হবে ভাই, সোজা কথা শেষ। পরিবেশের জন্য ক্ষতিকর বিষাক্ত বিকারক জাইলিনের বিকল্প উপাদান কোনটা, একটু মনোযোগ দিও। জাইলিন, জাইলিন জিনিসটা কি? এটা কিন্তু একটা জৈব যৌগ। মনে রাখবে একটা কথা, সেটা হচ্ছে কি, এটা কি, বেনজিন। বেনজিনের মাথায় যদি আমি একটা CH3 দিয়ে দেই, এটার নাম হচ্ছে টলুইন। কি হয়? টলুইন। বাট যদি আমি আর একটা CH3 দিয়ে দেই, এটার নাম হচ্ছে কি, জাইলিন। এখন আমরা সবাই জানি যে বেনজিনের প্রত্যেক হাতে একটা করে কি থাকে, হাইড্রোজেন, 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 আর প্রতিটা কোণা মানে কি, কার্বন, কার্বন, কার্বন। একটা হাইড্রোজেন অপসারিত যদি একটা মিথাইল মূলক বসে, এই মূলকটার নাম হচ্ছে কি, মিথাইল মূলক। তাহলে মনে রাখবা সেটার নাম হচ্ছে কি, টলুইন। বাট দুইটা হাইড্রোজেন অপসারিত যদি দুইটা মিথাইল মূলক বসে, তার নাম কি, জাইলিন। এখন প্রশ্ন হলো, জাইলিনের বিকল্প কেন ব্যবহার করব আমরা? মনে প্রশ্ন আসতে পারে। মনে রাখবা জাইলিনটা কিন্তু আমাদের জন্য ক্ষতিকর, পরিবেশ দূষক। সুতরাং এইটার চেয়ে যেটা কম বিষাক্ত এবং পরিবেশের জন্য কম ক্ষতিকর, সেটা হচ্ছে কি বলতো, টলুইন। তাই আমরা জাইলিনের পরিবর্তে কি ইউজ করবো বলতো, টলুইন ইউজ করব। হাজিন আখতারের বই একটা সুন্দর পৃষ্ঠা আছে, শখ আছে, এখান থেকে কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষা থেকে শুরু করে প্রত্যেকটা অ্যাডমিশন টেস্টে এখান থেকে কিন্তু কোশ্চেন মিস হয় না। এটা আছে হলো তোমার হচ্ছে রসায়ন প্রথম পত্রের যে প্রথম চ্যাপ্টার আছে, এই প্রথম চ্যাপ্টারের মধ্যে পেজ সহ উল্লেখ করে দিয়েছি তোমাদেরকে। এটার পেজ নাম্বার হচ্ছে 45 পেজ, 45 পেজ। দাঁড়াও, এই যে টলুইন, এই যে হাজিন আখতারের বইয়ের 45 পেজ। খুব ভালো মতো এগুলো একটি বই খুলে করে পড়ে ফেলা দিবে, হ্যাঁ, তাহলে পরে তোমার উপকার হবে ইনশাল্লাহ। চলো পরের এমসিকিউতে চলে যাই। লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি আহরণ করা হয় কোন প্রক্রিয়ার সাহায্যে? ভাইয়া, প্রত্যেকটা বইয়ের সিলেবাসের তুমি দেখবা যে গুণগত রসায়নের লাস্টের দিকে কিছু পয়েন্ট আছে, ক্যালাসন, পাতন, পাতনের মধ্যে অনেকগুলো শ্রেণীবিভাগ আছে, দ্রাবক নিষ্কাশন থেকে শুরু করে ক্রোমাটোগ্রাফি, অনেক টপিক আছে। আজকে তোমরা হয়তো দেখছো তোমাদের দ্রাবক নিষ্কাশন থেকে ম্যাথ আসছে, হয়তো তোমরা করে গেছো আমি জানি না, তবে এক নম্বর সিকিউটাই মনে হয় দেখলাম, এটা কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা সিকিউ দিয়েছে, খুবই বেসিক থেকে। অ্যান্ড প্রশ্ন হলো যে সেই পার্ট থেকেই দেখো আমাদের আর একটা MCQ দিয়েছে, সেটা হলো কি, লেমন গ্রাস থেকে সাইট্রাল নামক সুগন্ধি। লেমন গ্রাস এটা যখন পানিতে সিদ্ধ করা হয় তখন ও কিছু তৈলাক্ত পদার্থ ছেড়ে দেয়, যার নাম হচ্ছে কি বলতো, সাইট্রাল। এই তৈলাক্ত পদার্থটা যখন পানিটা বাষ্প হয়, ওই বাষ্পের সাথে উপর দিকে উঠে আসে এবং পরবর্তীতে এই বাষ্পটাকে আলাদা করে তোমার ওই সুগন্ধিটাকে পৃথক করা হয়, যার নাম হচ্ছে সাইট্রাল। তাহলে তুমি বাষ্পের সাহায্যে এটাকে পৃথক করলে না, এটি এক ধরনের পাতন প্রক্রিয়া, যাকে বলা হয় স্টিম পাতন। স্টিমের বাংলা কি, বাষ্প। সুতরাং এটি হলো বাষ্পপতন প্রক্রিয়া, তুমি এটাকে পৃথক করতে পারবা। দেখো একটু যে কোনটা মানে প্রক্রিয়াটা কোনটা, অ্যান্সার কী দিব বলো তো, স্টিম পাতন। ওর কথা তোমার কি বলো তো, স্টিম মানে কি, বাষ্প, এর বাংলাও দেওয়া থাকতে পারতো, বাষ্পপাতন। এটা কিন্তু ভাইয়া হাজিন আখতারের বইয়ে নাই, বুঝছো, হাজিন আখতারের বইয়ে কিন্তু এটা নাই। ওখানে উদাহরণ দেওয়া আছে হাজিন আখতারের বইতে, এটা আছে মূলত গুহ স্যারের বইতে, হুবহু লেখা আছে, একদম হুবহু। তোমাকে পেজ সহ বলে দিচ্ছি ভাইয়া, মূল বইয়ের পড়ার কোনো, বারবার বলছি, বিকল্প নাই। বিগত 7 বছর একটা জিনিসে চিল্লাই যে পোলাপান মূল বই পড়ো। গুহ স্যারের বইয়ের কত বলতো, 361 নম্বর পৃষ্ঠা। তুমি কলেজ পরীক্ষা কেন, তুমি কলেজ পরীক্ষা বলো, তুমি বুয়েট বলো, তুমি মেডিকেল বলো, তুমি অন্যান্য ইউনিভার্সিটি বলো, যেখানে যাবা কেমিস্ট্রির একটা কোর্সেরও মূল বইয়ের বাইরে দেয় না। মূল বই এখন কোনগুলো পড়বো ভাই, হাতে গোনা 2 থেকে 3টা লেখক মানে দেখলেই এনাফ। হাজারিনাককে ভালো করে পড়তে হবে, পাশাপাশি গুহ স্যার বা কবির স্যারের বইটা পড়লে এনাফ, মোর দ্যান এনাফ। কিন্তু বুঝতে হবে কোন কোন জিনিসগুলো পড়তে হবে, সব পড়ার কোনো প্রয়োজন নাই, কিন্তু মাথায় রাখবা। তাহলে দেখো ইজি একটা কোশ্চেন ছিল। এরপর কি আছে, হচ্ছে নিচের কোন আয়নটি সদ্য হ্যালোজেন? সদ্য হ্যালোজেন ভাইয়া, সদ্য হ্যালোজেন কি, তার মানে কি, এইটা সিউডো হ্যালোজেন। সিউডো মানে কি, ছদ্ম। কোশ্চেনটা কিন্তু সিউডো দিয়েও আসতে পারতো, সিউডো হ্যালোজেন, তার মানে হ্যালোজেনের মতো আচরণ করে কিন্তু সত্যিকারের হ্যালোজেন না। তুমি মনে করো যে তুমি মনে করো যে এই বিশ্বের বড় ধনী না, কিন্তু তোমার আচরণ ধনীর মতো, ধনীর কাছাকাছি তোমার আচরণ। তুমি একজন গরিব মানুষ, তোমার আচরণ ধনীর মতো, তার মানে তুমি কি ধনী হয়ে গেলা না, তুমি সদ্য ধনী। ঠিক একইভাবে মনে রাখবা, সদ্য হ্যালোজেন সত্যিকারের হ্যালোজেন না, কিন্তু সে কি হ্যালোজেনের মতো আচরণ করে। এখানে দেখো 3টা যৌগ দেওয়া, আমার এখানে স্পষ্ট লেখা আছে, এই যে তোমার হচ্ছে 3টা আয়ন, দেখো 3টা আয়ন, একটা সায়ানেট, তারপর তোমার আছে হচ্ছে কি থায়োসায়ানেট, আর হলো কি আরটা লেখা আছে তোমার সেলেনোসায়ানেট।
এই সেলেনোসায়ানেট, থায়োসায়ানেট আর সায়ানেট যেটাই থাকে না কেন ভাই, প্রত্যেকটা আয়ন মনে রাখ ভাই, 3টে আয়নই। এটা কোন স্যারের বইতে পাইলাম আমি? এটা পেয়েছি কবির স্যারের বইতে, কবির স্যারের বইতে পাইছি আমি। এই কবির স্যারের বইতে এই পয়েন্টগুলো স্পষ্ট উল্লেখ করা আছে। তো এই 3টা আয়নই মনে রাখবা, 3টাই হ্যালোজেনের মতো আচরণ করে। 3টাই দেখো নেগেটিভ চার্জ। একটা জিনিস ফলো করো তো মনোযোগ দিয়ে, ক্লোরিন কি নেগেটিভ, ফ্লোরিন কি নেগেটিভ, ব্রোমিন কি নেগেটিভ, সবার আচার আচরণই কিন্তু তোমার নেগেটিভ ধর্মী। এরা ইলেকট্রন গ্রহণ করে, এদেরও দেখো তো কি নেগেটিভ ধর্মী। অনেকটাই এদের বৈশিষ্ট্যতে অনেক কিছু মিল আছে ভাই। এদের বৈশিষ্ট্য তুমি যখন স্টাডি করতে যাবা তুমি দেখবা অনেক কিছু মিল আছে। এদেরকে বলা হয় ছদ্ম হ্যালোজেন। এখন অ্যান্সার হবে কি বলো তো? সবগুলো। কোশ্চেনগুলো কিন্তু খুব ইজি ছিল না আমি বলবো। এগুলা কিন্তু হুটহাট যে কোনো স্টুডেন্ট পারবে না, হুটহাট যে কোনো পারবে না, কিন্তু এগুলো ভালো মতো স্টাডি না করলে পারা পসিবল না, কথা মাথায় রাখো। এবার চলে আসি পরের কোশ্চেনটায়। এটা যৌগ দিয়েছে, এই যৌগটা এটা কিন্তু তুমি জানো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কোশ্চেন, এমনকি মূল বইতে হুবহু আছে, হাজারিন আখতারের বইতে। আমি পেজ এবং সম্পূর্ণ ডিটেলস দিয়ে দিয়েছি, ফলো করো। এই যৌগটা দিয়ে বলছে যেটা অ্যালকিনও আছে আবার কি অ্যালডিহাইডও আছে। তো ফলো করো, এটা ভেঙে দিই আমরা। এরকম যদি সিগমা পাইছে ভেঙে দিবা, কার্বনের হাত কটা 4টা, দিয়ে দাও হাইড্রোজেন, হাইড্রোজেন। এরপরে দ্বিবন্ধন দিয়ে কি কার্বন, এক হাতে একটা কি আছে হাইড্রোজেন আছে, আর এক হাতে কি আছে আবার কার্বন, আবার 2 হাতে 2টা কি আছে হাইড্রোজেন আছে। এরপরে অ্যালডিহাইড সি, ডাবল বন্ড ও হাইড্রোজেন। বলছে সিগমা এবং পাই বন্ধন সংখ্যা। মনে রাখবা আজকের পর থেকে যে কোনো যৌগের মধ্যে যখন ডাবল বন্ড দেখবা একটা সিগমা একটা কি পাই। তাহলে দেখো তো এখানে সিগমা 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 1 2 3 4 5 6 7 8 9 10 হয়ে যাচ্ছে। কোথায় কি ভুল করলাম আমি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তার মানে এখানে তোমার হচ্ছে টোটাল 10টা হচ্ছে। দাঁড়াও আমি দেখে নেই। CH2 দ্বিবন্ধন দ্বিবন্ধন CH বন্ড CH বন্ড C ডাবল বন্ড ও H। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টা কি? 10টা হলো কি সিগমা। আর পাই আছে কয়টা? একটা পাই, এই পাশে যে একটা যদি সিগমা ধরছে তার মানে এটা কি পাই, এটাও কি পাই। পাই আছে কয়টা? 2টা। 10 আর 2 কোথায় আছে? অ্যান্সার হবে কি ডি নাম্বারটা। মেবি এই অ্যান্সারটা তোমাদের হচ্ছে আমাদের যে প্রশ্ন এডিট করে দিছে ও হয়তো মিস করে এ নাম্বার দিয়ে ফেলছে। এটা অ্যান্সার কিন্তু কোনটা হবে বলো তো? 10 নাম্বারটা হবে, মনে রাখবা। এটা অ্যান্সার হবে 10 নাম্বারটা। এটা মূল বই আছে হুবহু, এটার অ্যান্সার কিন্তু এটা হবে না। হ্যাঁ, এটার কোশ্চেনটা কিন্তু এটা হবে না। তোমরা তার ব্যাখ্যা কিন্তু তোমরা শিখলা, ব্যাখ্যা শিখছো। অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি নাম্বারটা হবে। এই যে হাজারিন আখতারের বইয়ের 377 নম্বর পৃষ্ঠায় আছে 136 নম্বর এমসিকিউ, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় 2016 সালে আসছে। এর অ্যান্সার হবে কোনটা বলো তো? ডি নাম্বারটা। ক্লিয়ার কি আমার কথা কিছু? ওকে, এবার চলে আসো পরবর্তী কোশ্চেন। কি বলছে পরবর্তী কোশ্চেনে? বলছে তড়িৎচুম্বকীয় রশ্মিসমূহের শক্তির কোন ক্রমটি সঠিক? শক্তির ক্রম, একটা জিনিস ফলো করো তো। শক্তি ডেলি ইকুয়াল টু এইচসি বাই কি ল্যামডা। তরঙ্গ দৈর্ঘ্যের সাথে দেখো শক্তির সম্পর্ক কি ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য কমলে শক্তি কি বাড়ে। তো এক্ষেত্রে এই চারটার মধ্যে কোনটার তুমি দেখবা এগুলোর মান কিন্তু তোমাদের বইতে হুবহু লেখা আছে। এটা কত নম্বর পেজ থেকে দিয়েছিল তারা আমি দেখি বলতেছি। তোমাদের বইয়ের দিছে হচ্ছে এটা হচ্ছে হাজারিন আখতারের 133 নম্বর পৃষ্ঠা থেকে দিছে। হাজারিন আখতারের 133 নম্বর পৃষ্ঠা থেকে দিছে। এখানে দেখবা এই মানগুলো উল্লেখ করা আছে, কোন তোমার হচ্ছে রেঞ্জে তোমার হচ্ছে কোনটার তরঙ্গ দৈর্ঘ্যের মান কত। এক্ষেত্রে দেখবা তুমি যে এই যে মাইক্রো এইটার তরঙ্গ দৈর্ঘ্যের মান দেখবা সবচেয়ে কি বলতো কম, তাই শক্তি সবচেয়ে কি মানে কি বলছে শক্তির ক্রম কোনটা। তাহলে তুমি দেখবা যে যেটা মাইক্রো, এই মাইক্রোর বেলায় তুমি দেখবা যে এর শক্তি মানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা কি বেশি, তারপরে আইয়ারটার একটু কম, ইউভির কি আরও কম। তাহলে যার তরঙ্গ দৈর্ঘ্যের মান সবচেয়ে কম তার শক্তি কি বেশি, তাই শক্তি বেশি চাইছে মানে কি ইউভির শক্তি বেশি আর মাইক্রো শক্তি কি বলতো কম। আসলে মূলত এটা মাইক্রোওয়েভ, বুঝছো কি না? এবার চলো আমরা পরবর্তী অংশে চলে যাই। এই যে 133 নম্বর পৃষ্ঠা হুবহু তুলে দিছে এটা। এবার কি বলছে? মারাত্মক একটা কোশ্চেন। এই কোশ্চেনটা মারাত্মক একটা কোশ্চেন। তোমরা এটা সলভ করে গেছিলা কিনা পরীক্ষা আমি জানি না। কি বলছে? একটা কমপ্লেক্স আয়ন দেওয়া আছে, জটিল আয়ন। এই আয়নটার বলছে ম্যাগনেটিক মোমেন্টের মান কত। ভাইয়া ম্যাগনেটিক মোমেন্টের মান বের করার জন্য কিন্তু একটা সূত্র আছে। ম্যাগনেটিক মোমেন্টকে প্রকাশ করা হয় হচ্ছে মিউ দিয়ে। মিউ ইকুয়াল টু √n × n+ কত 2।
এটা আসে হলো তোমার কোন স্যারের বইতে, এটা আসে হচ্ছে তোমার গুহ স্যারের বইতে আছে মিউ ইকুয়াল টু রুট ওভার এন ইন্টু এন প্লাস টু। ভাইয়া এনটা কি? এন হলো মনে রাখবা যে অবস্থান্তর মৌল, আমরা সবাই জানি জটিল যৌগ বা জটিলায়ন কারা গঠন করে? অবস্থান্তর মৌল গঠন করে। কিন্তু এই অবস্থান্তর যে মৌলটা আছে এই মৌলটা তোমাকে বের করতে হবে কি? বিজোড় ইলেকট্রন, ডি অরবিটালে বিজোড় ইলেকট্রন। তো তুমি যদি বের করতে যাও, দেখো এখানে আয়রন কিন্তু ইউজ করা হয়েছে 3+, তাহলে 3+ ইউজ করলে তাহলে আয়রনের তোমার হচ্ছে লাস্টে থেকে কি 3d6 4s2, তাহলে 3টা চলে গেলে কি 3d5 থাকবে, 5 থাকবে। তাহলে ডি অরবিটালে মোট মানে কয়টা অরবিটাল কয়টা? ডিতে 5টা, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা। সায়ানাইড একটা শক্তিশালী লিগ্যান্ড, এই শক্তিশালী লিগ্যান্ডের প্রভাবে কিন্তু এই ইলেকট্রনগুলো বিকশিত হবে, বিকশিত হয়ে এটা কিন্তু জোড়া বেঁধে যাবে। অর্থাৎ এটা দেখতে কেমন হবে বলো তো? এটা দেখতে হবে হচ্ছে এরকম, 1 জোড়া 2 জোড়া, এখানে একটা থাকবে আর বাকিগুলো লিগ্যান্ড বসে যাবে। এখন প্রশ্ন হলো দেখো তো জোড়ায় চলে আসছে, তাহলে বিজোড় ইলেকট্রন কয়টা? একটা। বসায় দাও এখানে, এনের মান কত? 1, তাহলে রুট ওভার 1 ইন্টু 1 প্লাস 2, তাহলে 2 একে কত? 3, তাহলে 3কে যদি রুট করো, রুট ওভার যদি তুমি হচ্ছে 3 করো, তাহলে উত্তর আসবে কোনটা? এই যে 1.7। এটা কিন্তু এগুলো তুমি দেখলেই বুঝতে যাচ্ছ যে রুট 3 মান কত হবে, এমনি বোঝা যাচ্ছে। কারণ রুট 4 এর মান যদি 2 হয় তাহলে রুট 3 এর মান তার চেয়ে একটু কম, ক্যালকুলেটর ছাড়াই তো কিন্তু বের করা যায়। আর বিএম মানে কি জানো? বিএম মিন্স বোর ম্যাগনেটন। কি? বোর ম্যাগনেটন। আমি আবার বলছি, বিএম মিন্স বোর ম্যাগনেটন। ম্যাগনেটিক মোমেন্টকে বিএম এককে প্রকাশ করা হয় বোর ম্যাগনেটন দিয়ে। আশা করি এই কোশ্চেনটা বুঝতে পারছো। এবার চলে আসি আমরা নিচের দিকে। এই যে গুহ স্যারের 366 নম্বর পৃষ্ঠায় আছে, পড়ে নিও। এবার চলে আসো, কি বলছে? একটি কার্বনেট যৌগের 1 গ্রাম একটি 100 সেন্টিমিটার স্কোয়ার আয়তন মিতিক ফ্লাক্সে নিয়ে পানি যোগ করলে আপ টু দ্য মার্ক করা হলো। ভাই এখানে একটা জিনিস একটু ত্রুটিপূর্ণ লাগছে আমার কাছে, যে এই জায়গাতে আয়তন ভিত্তিক যে ফ্লাক্সটা নিছে সেন্টিমিটার স্কোয়ার দেওয়া। আসলে এটা আয়তন ধরতে বসলে সেন্টিমিটারের কিউব ধরা লাগে, বুঝছো? সেন্টিমিটার কিউব দিয়ে তুমি এই ম্যাথটা করো, তাহলে আয়তন ভিত্তিক বিশ্লেষণ যদি করো এবং বলা আছে যে এই দ্রবণটার ঘনমাত্রা 0.1 m, তাহলে যোগটার সংকেত কোনটা? তাহলে এইটা যদি সেন্টিমিটার কিউব ধরে তুমি ম্যাথটা করো, তাহলে আসবে কোনটা বলো তো? সোডিয়াম কার্বনেট। এই কোশ্চেনটা একটু ত্রুটি লাগছে, তোমরা একটু দেখো এই কোশ্চেনটা। আচ্ছা, এবার চলে আসো পরের কোশ্চেনটায়। নিচের কোনটি প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ? কোশ্চেনটা মেডিকেল ভর্তি পরীক্ষার কোশ্চেন, এমনকি হরহামেশা পরীক্ষায় আসে। কীভাবে অ্যান্সার করবো ভাইয়া? একদম মজা জিনিস। দেখো, প্রাইমারি কথাটা থাকলে পরেই এর মিনিমাম 4টা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার, সে বায়ুমণ্ডলের সাথে কোনো বিক্রিয়া করবে না, বায়ুমণ্ডলের কোনো অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইডের সাথে। তার ঘনমাত্রা দীর্ঘদিন অপরিবর্তিত অবস্থায় থাকবে। তাকে তুমি যে কোনো নিক্তিতে পরিমাপ করতে পারবা, সে নিক্তি কোনো ক্ষয়ক্ষতি করবে না। ভাইয়া এরকম এই বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে থাকে তারা হলো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। ভাইয়া শর্টকাটের একটা টেকনিক আছে, যার মধ্যে কার্বন বা ক্রোমিয়াম থাকে সেই হচ্ছে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড। কার্বন বা ক্রোমিয়াম থাকলে সে কি প্রাইমারি স্ট্যান্ডার্ড, বাকি সব কি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। আমি এমসিকে শর্টকাট দিলাম ভাই, এটার কিন্তু বিস্তারিত পড়া আছে। এটা বিস্তারিত পড়াতে গেলে তুমি নিজে কিন্তু স্পষ্ট ধারণা পাবা যে কোনটা প্রাইমারি কোনটা সেকেন্ডারি। কিন্তু শর্টকাট আপাতত তুমি এমসিকিউতে মারতে পারো। দেখো এখানে কোনটার মধ্যে কার্বনও নাই ক্রোমিয়ামও নাই, অ্যান্সার কোনটার মধ্যে আছে? এটার মধ্যে ক্রোমিয়াম আছে, অ্যান্সার কোনটা? ডি। আপাতত এভাবে মনে রাখো তুমি, এটা কিন্তু শর্টকাট, এটা দিয়ে মেলে, কিন্তু 2-1টা কিন্তু ভাইয়া মেলে না। যেটা মেলে না ওটা গুহ স্যারের বইতে উদাহরণ হিসেবে দেওয়া আছে, হাজারিন স্যারের মোটগুলো মিলে যায় শর্টকাট দিয়ে, যে কার্বন ক্রোমিয়াম থাকলে কি প্রাইমারি, বাকি সব কি সেকেন্ডারি, মাথায় রাখবা। এরপরে কি আছে 16 নম্বরটা? ও আচ্ছা, এখানে লিখে দিছি আমি যে কোশ্চেনটা তোমার হাজারিন স্যারের বই 14 পেজ থেকে নেওয়া হয়েছে, এটা মেডিকেল ভর্তি পরীক্ষায় এসেছে। এরপরে বুরেটের পরপর ক্ষুদ্রতম 2 দাগের পার্থক্য কত মিলি? ম্যাম মনে রাখবা, বুরেটটা দেখতে কিন্তু অনেকটা এরকম, এখানে একটা তোমার কর দেওয়া থাকে। এবার এই দাগে এর গায়ে যে দাগ কাটা, এই দাগ কাটা হলো মনে রাখবা 50 ml পর্যন্ত। কত ml পর্যন্ত? 50 ml পর্যন্ত। এবার 0, 1, 2 করতে করতে ধীরে ধীরে তোমার কত পর্যন্ত? 50 পর্যন্ত দেওয়া আছে। 0, 1, 2, 3 করতে করতে 50 পর্যন্ত। মনে রাখবা এই 1 থেকে 2 এই প্রত্যেকটা, তাহলে 1 ml, এটুকু কত ml বলো তো? 1 ml। কারণ 0 থেকে শুরু করে 50 পর্যন্ত মানে কত ml? 1 ml করে 50 ml আছে, তাহলে 1 থেকে আরেক দাগের দূরত্ব কত? 1 ml। কিন্তু প্রশ্ন হলো এই 1 ml এর মধ্যে আবার ছোট ছোট 10টা দাগ কাটা আছে, 10টা দাগ কাটা আছে। তাহলে 1কে তুমি যদি 10 দিয়ে ভাগ দাও কত আসে? 0.1। আমাকে প্রশ্ন করেছে পরপর ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম মানে কি সবচেয়ে ছোট, তার মানে 1 ml এর মধ্যে যদি 10টা দাগ কাটা থাকে তাহলে এদের মধ্যে এক দাগ থেকে আরেক দাগের দূরত্ব কত, তাহলে ভাগ দিলে কত 0.1 কি ml আসে। আমার চাইছিল কি কত মিলি, মিলি মানে তো ml, তাহলে অ্যান্সার কি হবে বলো তো বি। এরা কিন্তু মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্ন, কথা মাথায় রাখো, এটা পরীক্ষা অনেকবার আসছে, বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। হাজার এক্সারের বই 24 পেজ থেকে নিচে এটা। এবার 10.5 ml পটাশিয়াম পারম্যাঙ্গানেট দ্রবণ সঠিকভাবে মেপে নিতে কোনটির ব্যবহার করা উত্তম হবে? আচ্ছা, মাপার জন্য ব্যবহার করার কথা বলে নাই, একটা জিনিস ফলো করে দেখো, পিপেট বলছে, কনিক্যাল ফ্লাক্স বলছে, বুরেট বলছে, আর বলছে আয়তনিক ফ্লাক্স। একটা মজার জিনিস তোমাকে আমি দেখাই, দেখো যে এই জায়গাতে আমরা যদি একটু ব্যাখ্যা করে শিখতে যাই, যদি আমি ব্যাখ্যা করে শিখতে যাই তাহলে তোমরা দেখতে পাবা এই যে একটা জিনিস, এটা কিন্তু পিপেট, এটা কি পিপেট। এই পিপেটটা দেখো তো ভাইয়া, এই পিপেটটার উপরে কি লেখা 10 ml লেখা না, কত ml লেখা 10 ml, কিন্তু আমার কোশ্চেনটা কি বলছে 10.5 ml। তো 10.5 ml হইলে 0.5 ml আবার তুমি কি দিয়ে পরিমাপ করবা, তার মানে তুই পিপেট দিয়ে মাপতে সঠিকভাবে পারবা না, তো সো পিপেট আগেই কি বাদ। কনিক্যাল ফ্লাক্স, এটা কি কনিক্যাল ফ্লাক্স, দেখো তো কনিক্যাল ফ্লাক্সের গায়ের উপরে কি লেখা 250 ml, 100 ml, 150 ml, 200 ml, 250 ml দেখো, তার মানে কি দাঁড়াইলো বলো তো, তুমি কনিক্যাল ফ্লাক্স দিয়ে কিন্তু এত ক্ষুদ্র পরিমাপ তুমি মাপতে সঠিকভাবে পারবা না, তাহলে কনিক্যাল ফ্লাক্স উত্তরে কি হবে না, ব্যাখ্যা বুঝতে হবে। আয়তনিক ফ্লাক্স, আয়তনিক ফ্লাক্স ভাইয়া 250 ml, 500 ml, 100 ml এরকম হয়, তো সো এটা দিয়েও তুমি কি সঠিকভাবে মান বের করতে কি পারবা না, এই পরিমাণ, এই এত ক্ষুদ্র পরিমাণ আয়তন তুমি পরিমাপ করতে পারবা না, বাট বুরেট দিয়ে পারবা। তোমাকে আমি একটু আগেই শেখাইছি যে বুরেট দিয়ে 0.1 ml পরিমাপ করা যায়, তাহলে দেখো তো 10 ml তো 100% পরিমাপ করা যাবে, 10 যোগ 0.5 ইকুয়াল টু কত 10.5 ml, তো 0.5 মাপার জন্য দেখো তো 0.1 যদি পরিমাপ করা যায় তাহলে 0.5ও পরিমাপ করা যাবে, বুঝতে পারছো ব্যাপারটা কত ইন্টারেস্টিং কোশ্চেনটা। তাহলে এইটা দিয়ে তুমি বুরেট দিয়ে তুমি 10.5 ml কি পরিমাপ করতে পারবা, সুতরাং একদম অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে কোনটা বলো তো, এই নাম্বারটা। আশা করি আমার কথা বুঝতে পারছো, রেখে দিই আমি একটু। ওকে, এবার চলে আসো আর পরবর্তী কোশ্চেনে চলে যাই, ফলো করো বুরেট অ্যান্সার। 19 নম্বরটা, বুনসেন বার্নারের শিখার সবচেয়ে উপরের অংশের নাম কি? ভাইয়া বুনসেন বার্নার যদি তুমি অঙ্কন করো, এই বুনসেন বার্নারের সবচেয়ে উপরের অংশ কোনটা, এই যে সবচেয়ে উপরের অংশ কোনটা বলো তো, এই পার্টটাকে বলা হয় কি মণ্ডল, জারণ মণ্ডল। কি মণ্ডল, জারণ মণ্ডল। আমরা কি মনে রাখবা, এই যে উপরের দিকে এই পার্টটাতে তাপমাত্রা উঠে কত জানো 1570 ডিগ্রি সেলসিয়াস, হিউজ টেম্পারেচার, কিন্তু হিউজ টেম্পারেচার, এই টেম্পারেচার কিন্তু তোমরা এই উপরের দিকে শেখা থেকে পাই। মনে রাখবা এই বুনসেন বার্নারের বা এই ল্যাম্পের তোমার হচ্ছে সবচেয়ে উপরের যে অংশটা, সেই অংশের নাম হচ্ছে কি জারণ মণ্ডল। আশা করি আমার কথা বুঝতে পারছো, সরাসরি হাজারিন আক্সারের বই থেকে দিছে, হাজারিন আক্সারের 19 নম্বর পেজ থেকে জারণ মণ্ডল উত্তর। ওকে, বিদ্যুৎ চৌম্বকীয় তার মানে কি তড়িৎ চৌম্বকীয় বিকিরণের সর্বাধিক মানে তরঙ্গদৈর্ঘ্য পরিসর নিচের কোনটা? এখানে তো হলো ভাইয়া তোমাদের কোশ্চেনের ত্রুটি আছে, এটা গামা হবে, হ্যাঁ এটা গামা রশ্মি হবে, গামা রশ্মি এক্স রে অবলোহিত আর কি টেলিভিশন তরঙ্গ। মনে রাখবা সর্বাধিক তরঙ্গের কথা বলছে, এটা হাজারিন আক্সারের বই থেকে হুবহু কপি করা। মনে রাখবা এরা কত হয় বলো তো, টেলিভিশন তরঙ্গ। তোমরা সবাই জানো বেতার বা টেলিভিশন তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের মান কি সর্বোচ্চ। ভাই এগুলো তোমরা এই মানগুলো তোমার সবার মুখস্থ আছে, এরকম কোশ্চেন তো আগেও একটা করছিল শক্তি দিয়ে, একই কোশ্চেন মূল বইয়ে হুবহু লেখা রয়েছে, এই যে আমি উল্লেখ করে দিছি হাজারিন আক্সারের 133 নম্বর পৃষ্ঠায় এটা আছে এই ছকটা, আর 19 4 নম্বর প্রশ্ন বই শেষে দেখবা গুণগত রসায়নের। নিচের কোন সমীকরণ সঠিক না? রিডবার সমীকরণ থেকে আমরা সবাই জানি যে 1/λ = কি নিউবার, তরঙ্গ সংখ্যা। এটা কি সংখ্যা বলো তো, তরঙ্গ সংখ্যা। তাহলে 1/λ এটা তরঙ্গ দৈর্ঘ্য, এটা অবশ্যই কি সঠিক। আমরা সবাই জানি c = নিউ ল্যামডা, আলোর বেগ ইকুয়াল টু কি কম্পাঙ্কানুপাতিক তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা যদি এখান থেকে নিউ বের করি তাহলে নিউ ইকুয়াল টু কি c/λ, তার মানে এটাও কি সঠিক। আমরা প্লাঙ্কের সমীকরণ থেকে আমরা কি জানি, ডেল ইকুয়াল টু কি h নিউ, তার মানে এটাও কি সঠিক। এটা সঠিক না কেন দেখো তো, নিউ সমান সমান কি লেখা যায় c/λ, c/ কি ল্যামডা, তাহলে বসা দাও তো h c/ কি ল্যামডা। তাহলে ডেল ই সমান সমান যদি h c/λ হয়, c আলোর বেগ ধ্রুবক মান, h প্লাঙ্কের তোমার হচ্ছে ধ্রুবক, এটাও ধ্রুবক মান, তাহলে এটুকু সমান সমান সমানুপাতিক চিহ্ন লিখি তাহলে কি দাঁড়ায় ডেল ই প্রপোর্শনাল 1/কি ল্যামডা। কিন্তু ভাই আমার প্রশ্নে কি দেওয়া দেখো তো, ডেল ই প্রপোর্শনাল কি ল্যামডা, এই কথাটা কি হবে? এটা কিন্তু ভুল দেওয়া,
আর প্রশ্ন ভুলটাই তো চাইছে, সঠিক নয় কোনটা, অবশ্যই অ্যান্সার কোনটা হবে বলো তো? ডি নাম্বার, এটা হবে কি সঠিক অ্যান্সার। আশা করি ক্লিয়ার আমার কথা, বুঝতে পারছো? এবার চলে আসে সঠিক নাম্বার লিখি বলতো ডি নাম্বারটা। এটা 1913 নম্বর প্রশ্ন হুবহু কপি করে দিয়ে দিয়েছে হাজারিন আখতারের বই থেকে, 132 নম্বর পেজ, দেখে নিও। কোনটি আইসোটোন? ভাই মনে রাখবা, আইসো শব্দের অর্থ কি? একই। আইসো শব্দের একই অর্থ কি? একই। আইসোটোন, টোন মানে বলতে বোঝাচ্ছে হলো যে এখানে নিউটন সংখ্যা এক। কি সংখ্যা এক? নিউটন সংখ্যা এক। মনে রাখবা, আমরা সবাই জানি যে কোনো মৌলের এই ভর সংখ্যা থেকে যদি আমরা প্রোটন সংখ্যা বিয়োগ দিই তাহলে কি সংখ্যা পাই? নিউটন সংখ্যা। তুমি দেখো ভাইয়া, এই মানে অ্যান্সারটার দিকে 14 থেকে 6 বাদ দিলে কত হয়? 8। 16 থেকে 8 বাদ দিলে কত হয়? 8। তার মানে এইটা এবং এইটার উভয়ের নিউটন সংখ্যা কি? সমান। সুতরাং অ্যান্সার হবে কোনটা? বি নাম্বারটা। হুবহু ভাইয়া, এটাও বই থেকে দিছে, হাজারিন আগের 109 নম্বর পৃষ্ঠা, এবং অনুশীলনীতে আছে 18 নম্বর প্রশ্ন। ওকে, 23 নম্বর কোশ্চেন, ক্রোমিয়াম পরমাণুতে কয়টি বিজোড় বা অযুগ্ম ইলেকট্রন আছে? দেখো ক্রোমিয়াম ভাই আমি সরাসরি আর্গন লিখে দিলাম, হ্যাঁ শর্টকাটে মেরে দিলাম। 3d4s 4s1 3d কি 5। তোমরা সবাই জানো ক্রোমিয়ামের মানে ইলেকট্রন ব্যতিক্রম। কেন ভাই আমি ব্যাখ্যা দিতে যাবো না, সবাই 9 থেকে শিখে আসছে এগুলা। 3d5 দেখো তো, ডি, এই ডিতে অরবিটাল কয়টা? 5টা আছে না? 1 2 3 4 5। হুন্ডের নীতি থেকে তোমরা সবাই জানো যে হুন্ডের নিয়ম অনুযায়ী যে ইলেকট্রনগুলো সবসময় মানে তোমার হচ্ছে যায় কীভাবে বলো তো? প্রথমে একটা করে প্রবেশ করে, বিজোড় অবস্থায় থাকতে চায় সবসময়। এসের অরবিটাল একটা, ইলেকট্রন আছে একটা, তাহলে 1 2 3 4 5 6। তার মানে অ্যান্সার কী বলো তো? 6। অ্যান্সার হবে ডি। আশা করি ক্লিয়ার। এটা বই থেকে তুলে দিয়েছে একবার হুবহু, হাজারিন আগে 232 পেজ, অনুশীলনের 37 নম্বর এমসিকিউ। চলে আসি এরপর, কোনটি বিকৃত রশ্মির তরঙ্গদৈর্ঘ্য 820 ন্যানোমিটার হলে ওই রশ্মির শক্তি কত? ওই রশ্মির শক্তি ভাইয়া কত? দেখো তো তরঙ্গদৈর্ঘ্য মান ল্যামডার মান দেওয়া রয়েছে, সাইজ হলো শক্তি ই, তাহলে ই ইকুয়াল টু এইচসি বাই কি ল্যামডা। তাহলে ন্যানোমিটারটাকে তুমি কি করবা? ন্যানোমিটারকে কি করবা? মিটারে কনভার্ট করবা। তুমি যদি 800, আমি বের করে দেই ল্যামডা, 820 গুণন 10⁻⁻ কত? 9 এত কি মিটার। এবার তুমি ল্যামডার মানটা বসায় দিবা। এইচের মানটা তুমি সবাই জানো 6.626, 10⁻⁻ কত? 34 জুল সেকেন্ড। আর আলোর বেগের মান তোমরা সবাই জানো যে 3 গুণন 10⁻⁻ কত? 8 মিটার পার কি সেকেন্ড। কাটাকাটি ফাটাফাটি করলে পরে তুমি কি পেয়ে যাবা? এর মান পেয়ে যাবা। মেবি অ্যান্সার এটা, আমার কাছে ক্যালকুলেটার নাই, আমি অ্যান্সার একটু দেখে বলতেছি, দাঁড়াও। এটার অ্যান্সার হবে হচ্ছে ডি নাম্বারটা, বুঝছো? ডি নাম্বারটা অ্যান্সার হচ্ছে ডি নাম্বারটা হবে। তোমরা ক্যালকুলেশন করে দেখো, হ্যাঁ আমার কাছে ক্যালকুলেটার আপাতত নাই, আমি এই জন্য করতে পারতেছি না। তোমার মানগুলো বলে দিলাম, বসাই দিয়ে উত্তর চলে আসবে। ওকে, এটা দেখো হাজারিন আখতারের বইয়ের 232 নম্বর পেজ থেকে হুবহু তুলে দিছে, অনুশীলনের 39 নম্বর প্রশ্ন, হুবহু হাজারিন আখতারের বই, ভালো করে পড়বা। লাস্ট কোশ্চেন, ধাতুসমূহ প্রকৃতিতে বিদ্যমান কি হিসেবে? অক্সাইড এবং সালফাইড হিসেবে? হ্যাঁ অবশ্যই, অনেক অক্সাইড আছে। আয়রন অক্সাইড হিসেবে থাকতে পারে, আয়রন সালফাইড হিসেবে থাকতে পারে। আকরিক পড়ো নাই? আকরিক, এরা কিন্তু আকরিক হিসেবে থাকতে পারে। তার মানে আকরিক হিসেবে থাকতে পারে, আবার কি এরা তোমার অক্সাইড হিসেবে বা সালফাইড হিসেবে থাকতে পারে। তোমরা নবম দশম শ্রেণীতেও এগুলো পড়ে আসছো। আকরিকের দেখবে অধ্যায় আছে শেষের দিকে, 10ম চ্যাপ্টারের দিকে। সুতরাং এ নাম্বার 2 বি নাম্বার হইলো, কিন্তু কি বলছে? মুদ্রা ধাতু হিসেবে থাকে। ভাইয়া জীবনে কখনো কি দেখছো যে মাটি খুঁড়ে কেউ মুদ্রা তুলে নিয়ে আসতেছে? মানে আল্লাহ মনে করো মাটির নিচে মুদ্রা বানায় রাখছে, তোমরা যা খালি তুলে নিয়ে আসতেছো, পসিবল এটা না। আল্লাহ কিন্তু এরকমভাবে আমাদের ইটা কিন্তু সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা ধাতু দিয়েছেন, আল্লাহ তাআলা মাটির মানে খনিজ উপাদান হিসেবে অনেক ধাতু আছে, কিন্তু আমাদের মাটির নিচে অনেক ধাতু আছে, আল্লাহ তাআলা হিউজ পরিমাণ জিনিস দিয়েছেন। আমরা কি করি? সেগুলো উত্তোলন করার পরে আমরা কি করি? আমরা সেই ধাতুগুলোকে মুদ্রা ধাতুতে রূপান্তর করি, গোল্ডের কয়েন, সিলভারের কয়েন। তার মানে কি আমাকে বলছে প্রকৃতিতে, মানে প্রাকৃতিকভাবে কোনটা থাকে? এ নাম্বারটা থাকে আর কি বি নাম্বারটা থাকে। সি নাম্বারটা এটা থাকে না, তাহলে অ্যান্সার কোনটা? এ নাম্বারটা হবে। আশা করি তোমরা এটা সম্পূর্ণ কি ক্লিয়ার হয়ে গেছো, দেখা সহ দিয়ে দিছি। এই তো ভাইয়া, তোমাদের অ্যাডট কলেজের মোট 25টা এমসিকিউ আসছিল। আমি খুব সুন্দর মতো 25টা এমসিকিউ এর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমাশীল দৃষ্টিতে দেখবা। তবে কোশ্চেনে কিছু ভুল ত্রুটি তোমরা হয়তো ফলো করে দেখছো, এগুলো আসলে একটু মানে দুঃখজনক বিষয়। কারণ একজন পরীক্ষার্থী যখন কোশ্চেন ভুল পায়, ওই ভুল কোশ্চেনের পিছনে কিন্তু একটা শিক্ষার্থীর হিউজ টাইম কিন্তু ব্যয় হয়ে যায়। এই জন্য আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানের শিক্ষকদের উচিত কোনো একটা কোশ্চেন করার পরে সেই কোশ্চেনটা একটু টাইম নিয়ে দেখা, যাতে পরীক্ষার হলে এই ভুলগুলো স্টুডেন্টরা ফেস না করে। এতে স্টুডেন্টদের কিন্তু একটা সময় তো নষ্ট হয়ই, প্লাস তার মানসিকভাবে কিন্তু সে কিছু সময় ভেঙে পড়ে। কারণ মানে একটা ভুল কোশ্চেনের কারণে কিন্তু অনেকগুলো অ্যান্সার সে কিন্তু করতেও পারে না, সময় নষ্ট হয়ে যায়। এজন্য
প্রত্যেকটা শিক্ষকেরই উচিত কি বলো তো, কোশ্চেনটা করার পরে একটু রিভিউ করে স্টুডেন্টের হাতে দেওয়া। তোমরা হয়তো বুঝতে পারছো যে কী ভুল ছিল আজকে। তো তোমাদের এইচএসসি 27 ব্যাচ, তোমরা যারা পাবনাতে আসো, যারা অফলাইনে তোমরা হচ্ছে পড়াশোনা করতে ইচ্ছুক, তোরা আমাদের সাথে জয়েন হতে পারো। তোমরা সবাই আমাদের ঠিকানা জানো, তোমাদের হয়তো অনেকেরই পরিচিত মুখ আমি। তোমার হচ্ছে আমাদের ঠিকানা হলো আলিয়া মাদ্রাসার পূর্ব পাশে যে খেয়াঘাট ব্রিজ আছে, ওই বিল্ডিংয়ের 3 তলা। তোমাদের আগামী 6 তারিখ, হ্যাঁ সব লেখা আছে, আগামী 6 ফেব্রুয়ারি শুক্রবার বিকেল 3টায় আমরা হচ্ছে তোমার নতুন ব্যাচ শুরু করব। আমরা চতুর্থ এবং পঞ্চম 2টা চ্যাপ্টার বাকি আছে আমাদের, আমরা এই 2টা চ্যাপ্টার শেষ করে আমরা ইনশাল্লাহ পরবর্তী কয়েক মাসের মধ্যে কি সেকেন্ড ইয়ার জাম্প করব। ভিডিওটা এত সময় ধৈর্য ধারণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যে কোনো প্রয়োজনে তোমরা এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই যে এটা হোয়াটসঅ্যাপ নাম্বার, তোমরা হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, বা আমাদের ইউটিউব চ্যানেল কেমিস্ট্রি মজা, আমাদের ফেসবুক পেজ কেমিস্ট্রি মজা, তোমরা এখানে আমাদের মেসেজ দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারবা যে কোনো প্রয়োজনে। ভিডিওটা এত সময় ধরে ধৈর্য দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থেকো সবাই, সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম।